ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশান উইথ মিতালি। দেখতে থাকুন এবং লাইক করতে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভারত এবং বাংলাদেশের দর্শকদের নমস্কার, সেলাম। যেহেতু আমার টপিক বাংলাতে থাকে, তাই আমার ভারত এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের সবাইকে আমার সেলাম এবং নমস্কার। নাবালিকা মায়ের কি বিপদ হতে পারে? নাবালিকা মা কেন বলছি? 18 বছরের পূর্বে যদি গর্ভবতী হয় তাকে নাবালিকা মা বলে। তাহলে নাবালিকা মা একেবারেই নয়, নাবালিকার স্কুলে যাওয়ার কথা। সেই সময় যদি সে প্রেগনেন্ট হয়ে যায়, যদি তার আগে বিয়ে কেউ দিয়ে দেয় বা সে পালিয়ে বিয়ে করে, তাহলে প্রেগনেন্ট হবে। তাহলে প্রেগনেন্ট হলে বা গর্ভবতী হলে তাহলে তার কি বিপদ আসতে পারে, অর্থাৎ কি কি হতে পারে, এবং যাতে না হয়, প্রেগনেন্ট যাতে না হয় তার জন্য কি কি মেজার নেওয়া দরকার, সেটা নিয়েই আজকের টপিক। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন যাতে আরও লোকে দেখে এবং বুঝতে পারে। তো নাবালিকা মায়ের প্রথম পয়েন্টই হচ্ছে, 1 নম্বর বিপদ বা প্রথম পয়েন্ট যাই বলুন, গর্ভবতী অবস্থায় অতিরিক্ত রক্তচাপ। তাহলে যেহেতু তার ইউট্রাসটা পরিপক্ক হয়নি, ম্যাচিওর হয়নি, সেখানে যদি একটি বাচ্চা এসে যায় তাহলে সে প্রেগনেন্ট হয়ে গেল, তখন তার অতিরিক্ত রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার হতে পারে। তাহলে হাই ব্লাড প্রেশার কাকে বলে? 130 উপরেরটি অর্থাৎ সিস্টোলিক এবং নিচেরটি 90 অর্থাৎ 90 বেশি যদি হয় তাহলে তাকে বলে হাই ব্লাড প্রেশার বা অতিরিক্ত রক্তচাপ। তো এই অতিরিক্ত রক্তচাপ হতে পারে, সেটা একটি বিপদ। 2 নম্বর বিপদ হলো প্রাক প্রসব রক্তাল্পতা। তাহলে প্রাক প্রসব রক্তাল্পতা কি না, আমাদের এমনিতেই ভারত এবং বাংলাদেশ দু দেশেই বলছি যে মেয়েদের 50% মেয়েদের বলা হয় যে রক্তাল্পতায় ভুগছে। তাহলে রক্তাল্পতায় ভুগছে কারা? রক্তাল্পতায় না, হিমোগ্লোবিনের মাত্রা যদি 11-র নিচে পাওয়া যায়, 11 মিলিগ্রামের নিচে পাওয়া যায়, তাহলে হচ্ছে রক্তাল্পতা। তাহলে এই প্রাক প্রসব রক্তাল্পতায় এমনিতেই মেয়েরা ভুগছে, তার উপর নাবালিকা মা হয়ে গেল প্রেগনেন্ট, গর্ভবতী, তাহলে তার একটা রক্তাল্পতা তো হবেই। তাহলে রক্তাল্পতা হলে কি হবে? বাচ্চার প্রবলেম হবে, বাচ্চা কনজেনিটাল অর্থাৎ জন্মগত ত্রুটি হতে পারে, মায়ের প্রবলেম হবে, মা ডেলিভারির সময় তার প্রচুর রক্তপাত হয়, এমনিতেই সে অ্যানিমিক, তার উপরে তার রক্তপাত বেশি হচ্ছে, তার ফলে কি প্রবলেম হয়, মা ঝুঁকিপূর্ণ মা হয়ে যাবে। তাহলে হিমোগ্লোবিনের মাত্রা 9-এর কম হলে মাইল্ড অ্যানিমিয়া এবং 7-এর কম হলে সিভিয়ার অ্যানিমিয়া বলা হয়। নাম্বার 3 আরেকটি লক্ষণ কি, বিপদ কি? প্রসবের পর রক্তাল্পতা। তাহলে যে নাবালিকা মা যদি গর্ভবতী হয় এবং বাচ্চা প্রসব করে, তারপরে কিন্তু তার রক্তাল্পতা হতে দেখা যায়। তাহলে এমনিতেই আমি বলেছি যে আমাদের যে 2 দেশ পাশাপাশি রয়েছে, যে তাদের বেশিরভাগ মেয়েরা 50% মেয়েরা রক্তাল্পতায় ভোগে এবং রক্তাল্পতায় ভুগে বাচ্চাটি নিয়েও নিয়েছে, তারপরে বাচ্চাটি ভালোভাবে হয়েও গেছে আমি যদি ধরা যায়, তাহলে তারপরে কিন্তু মায়ের রক্তাল্পতা পারসিস্ট করবে, মানে কন্টিনিউ থেকে যাবে। এর ফলে কি হতে পারে? এর ফলে হতে পারে সে পরবর্তী তার যে জীবন, সে যে কাজের অ্যাক্টিভিটি যে করা, সেগুলো কিন্তু তার ক্লান্তি এসে যাবে। পরের বিপদটি কী হতে পারে না, STI বা HIV সংক্রমণ হতে পারে। তাহলে HIV সংক্রমণ বা STD সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ ওই নাবালিকা মায়ের এইগুলো হওয়ার চান্স খুব তখন বেড়ে যায়। HIV সংক্রমণও বেড়ে যাওয়ার মানে খুব হয়। আর STD, এটা তো প্রথম অ্যানাটমিতে বললামই যে ইউট্রাসটা একটা নাবালিকা মানে তার ইউট্রাসটা ম্যাচিওর হয়নি, তাহলে ইম্যাচিওর আছে, তার মধ্যেই একটা প্রেগনেন্সি এসে গেছে, তার ফলে কী হলো, তার শরীরটাই হয়ে গেল দুর্বল, তার শরীরটাই হয়ে গেল প্রিম্যাচিওর, তাহলে সে কি করবে? এরপরের বিপদের লক্ষণ কি? 5 নম্বর পয়েন্ট, ম্যালেরিয়াতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। যেহেতু বলা হয় যে গর্ভবতী মা এমনিতেই হাই রিস্ক থাকে, তার উপরে যদি সে নাবালিকা হয় তাহলে তার ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ম্যালেরিয়ায় কী করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না, আমরা জানি স্ত্রী অ্যানোফিলিস মশা যদি কামড়ায় তাহলে হচ্ছে কি হয়, তাহলে ম্যালেরিয়া হওয়ার চান্স থাকে। তো তারপরের পয়েন্টে এসে গেছি যে 5 নম্বর পয়েন্ট, সময়ের আগে বাচ্চা জন্মাবার সম্ভাবনা বা গর্ভপাত।
তাহলে সময়ের আগে বাচ্চা জন্মানোর সম্ভাবনা মানে হচ্ছে প্রিম্যাচিওর বেবি এবং গর্ভপাত, অ্যাবর্শন। তাহলে এই অ্যাবর্শন কি, এই অ্যাবর্শন নিজে থেকে অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, যেহেতু তার ইউট্রাসটা ম্যাচিওর হয়নি, তার একটি বাচ্চা ওখানে চলে এসছে। তার ফলে কি হবে, একটি কাঁচা কলসিতে, একটা যদি কলসি, মাটির কলসি বানানো হয়, তাকে যদি না পোড়ানো হয়, তাহলে কাঁচা কলসিতে জল রাখলে কি হবে, জলটা ওই কলসিটাই হচ্ছে গুলে যাবে, জলে গুলে যাবে। এটাও ঠিক তেমনি, তাহলে ইউট্রাসটাই ম্যাচিওর হয়নি। এরপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে গর্ভপাতের পরবর্তী জটিলতা। তাহলে যদি তার গর্ভপাত হয়েও যায়, কারণ এর আগের পয়েন্টে বলেছি যে গর্ভপাত হওয়ার চান্স থাকে, তাহলে গর্ভপাত যদি হয়ও, তাহলে গর্ভপাতের পরবর্তী জটিলতা কিন্তু এসে যায়। জটিলতা কি, তখন মায়ের কিন্তু এক্লামসিয়া হতে পারে, তখন মায়ের কিন্তু এক্লামসিয়ায় তো কনভালশন, খিঁচুনি হয়, তার মায়ের হচ্ছে ব্লাড দেওয়ার সম্ভাবনা এসে যায়। তাহলে গর্ভপাতের পরে যে জটিলতাগুলো, সেগুলো আসার চান্স হয়ে যায়। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে নাবালিকা যেন মা না হয়, নাবালিকা যেন মা হয়। 18 বছরের পূর্বে আমরা বিয়ে দেবো না। যদি বিয়ে বাই চান্স হয়েও যায়, তাহলে যেন এমন কিছু ব্যবহার করে, সেগুলো আমার পরের পয়েন্টে থাকবে, এমন কিছু জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে যাতে সে 18 বছরের পরে মা হয়। আর কদিন অপেক্ষা করলে, 2 বছর যদি 1 বছর যদি অপেক্ষা করলে মা হয়, তাহলে একটা সে সুস্থ শিশুর জন্ম দেবে। এরপরে হচ্ছে 8 নম্বর পয়েন্ট, প্রসব পরবর্তী ডিপ্রেশন। তাহলে প্রসব পরবর্তী ডিপ্রেশন কীরকম, যে প্রসবের পরে সে মনমরা হয়ে থাকবে, যেন তার কি একটা হয়ে গেছে, কি ভয়ঙ্কর কিছু হয়ে যাচ্ছে। তাহলে মানসিক সমস্যায় সে ভুগবে। অনেকের সাইকোসিস প্রবলেম তো দেখাই যায় ডেলিভারির পরে, যে দেখবেন অনেকে বলে গ্রামেগঞ্জে যে বাচ্চাটা হওয়ার পর পাগলি হয়ে গেছে, তো ওরকমই ডিপ্রেশানেও চলে যায়। তাহলে নাবালিকা মায়েদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায় যে ডিপ্রেশানে চলে গেছে, ডিপ্রেশানে বিষণ্ণতা, বাংলায় যাকে বলে বিষণ্ণতা। তাহলে সে মনমরা হয়ে থাকবে, কারোর সঙ্গে কথা বলবে না, কোনো কাজ করবে না, এগুলো হতে থাকে। এরপরের বিপদটা হচ্ছে প্রসব পরবর্তীকালীন রক্তাল্পতায় ভোগা। তাহলে সেটাও আছে, প্রসব পরবর্তীকালীন রক্তাল্পতায় ভুগতে থাকে। তার ফলে যে সে পরবর্তী যে আবার 3 বছর পরে বাচ্চা নেবে, তার ওখানে গঠন, ইউট্রাসের গঠন আবার সে আগের পর্যায়ে পৌঁছাচ্ছে না, তাহলে এটা একটা সমস্যা। এরপরে 10 নম্বর, এক্লামসিয়া বা খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে। এক্লামসিয়া বা খিঁচুনিতে আমরা কি দেখি, যে একটা ভীষণ খিঁচুনি হয়, কনভালশান যাকে বলে, খিঁচুনি হয়, দাঁত লেগে যায়, তখন তাকে আলাদা ওষুধ দিতে হয়, ম্যাক্সালফেট দিতে হয়, তাকে তখন একটা এমন জায়গায় নিয়ে যেতে হয় যাতে খুব দ্রুত সিজার করে দেওয়ার সম্ভব হয়। তো এই জন্য নাবালিকা মা যাতে একেবারে প্রেগনেন্ট না হয়, একটু অপেক্ষা করে, সেদিকে খেয়াল রাখতে হবে। পরের পয়েন্টটি আসছি, যে 11 নম্বর পয়েন্ট, ফুসফুস ও কিডনি জনিত সমস্যা দেখা যায়। তাহলে ফুসফুস আমাদের দেহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ফুসফুস, যার মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি। তাহলে সেই ফুসফুস, তার উপর বেশি প্রেশার পড়ে যাচ্ছে না বডিতে, যে সে 18 বছরের পূর্বে গর্ভবতী হচ্ছে, তাহলে ফুসফুসের উপর কিন্তু প্রেশার পড়ে, আর কি কিডনির উপরে প্রেশার পড়ে। তাহলে ফুসফুস, হার্ট, কিডনি এগুলো তো সব ব্রেন সব তো একসঙ্গে যুক্ত না। কারুর একজনের সমস্যা হলে অন্যজনরাও অন্য সমস্যায় ভুগবে। তাহলে এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের খেয়াল থাকবে, আমাদের সচেতনতা থাকবে, আমাদের সামাজিক সচেতনতা থাকবে, যে 18 বছরের পূর্বে যেন মা না হয়। তাহলে মা হলে কি হবে, তাহলে তাদের খুব ঝুঁকিপূর্ণ মা, তাহলে মায়ের মৃত্যু ঘটতে পারে এবং বাচ্চা বিকলাঙ্গ জন্মাতে পারে, বাচ্চারও মৃত্যু ঘটতে পারে। তাহলে এর কোনো সমাধান হয় না, এটা আমার একটা লাইন, যে এর কোনো সমাধান হয় না। সচেতন হবেন, সবাই সচেতন হবেন, আপনি হবেন, আপনার পাশের বাড়িকেও করবেন, যে 18 বছরের পূর্বে মা নয়। 18 বছর হয়েছে যখন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলে, এরপরে তুমি কলেজে পড়ো, যদি কলেজে নাই পড়ো, তুমি 18 বছর হও, তারপরে 18 বছরের পরে বিয়ে। আবার এখন অনেকে ধরে বেঁধে বিয়ে দেয়, একদমই নয়। তাহলে এবার যদি বাই চান্স গর্ভবতী হয়ে যায়, সমাধান কি বা কী করতে হবে, বা যদি গর্ভবতী না হয় তার সমাধান কি? তাহলে প্রথম সমাধানটি হচ্ছে নাবালিকার বিবাহ একেবারেই নয়, নাবালিকা বিবাহ একেবারেই নয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইউজ। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির প্রথম ছবিটা দেওয়া আছে কন্ডোমে।
তাহলে ছেলেরা কন্ডম ইউজ করতে পারে। তারপর মালায়েন, মালায়েন হচ্ছে ট্যাবলেট, একটা হরমোনাল ট্যাবলেট যেটা খাওয়া যায়, মেয়েরা খেতে পারে। ছায়া, ছায়াও একটা হরমোনাল ট্যাবলেট, সপ্তাহে 2টো করে খাওয়া যায়। অন্তরা, অন্তরা একটা ইঞ্জেকশন 3 মাস অন্তর অন্তর, যাতে গর্ভবতী না হয় তার জন্য ইঞ্জেকশান। থ্যাংক ইউ এই চ্যানেলটি দেখার জন্য। লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আবার নতুন বিষয় নিয়ে আসছি। নমস্কার।